মল্লিক, চন্দন এবং জয়দা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা দিনভর জানি কি চলছে। আজকে কংগ্রেস এবং বিজেপির মধ্যে রীতিমতো ধুন্ধুমার, সেটা শুধু এ রাজ্যে নয়, একে আপত্তিজনক মন্তব্য, সরাসরি গালাগাল, এই কথা বলাই যেতে পারে। এই জায়গা থেকে একেবারে হইচই বিষয়। রাহুল গান্ধীর মদত রয়েছে এরকম বিজেপির তরফ থেকে অভিযোগ করেছে, কারণ রাহুল গান্ধীর যে র্যালি রয়েছে সেখান থেকেই মন্তব্য এসেছে। রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি বলছেন যতই চাপ দেওয়া হোক না কেন সত্যের পথে তিনি থাকবেন। দুটো প্রশ্ন আমি পাঁচটার পাঞ্চে রেখেছি, দুজনের কাছেই এক প্রশ্ন করব। আমি শুরুতে চন্দনদার কাছেই আসবো, একই প্রশ্ন জয়দার কাছেও। চন্দনদা, দুটো প্রশ্নের মধ্যে জায়গায় গেছে যে এখন এই ধরনের নিম্নরুচির মন্তব্যে নেমে আসতে হয়েছে। একেবারে শুরুতে তোমাকে যে কথাটা বলবো, প্রাথমিকভাবে এটা কোনো প্রসঙ্গই নয় যেখানে আমরা আলোচনায় অবতীর্ণ হচ্ছি। প্রাথমিকভাবে এটা প্রসঙ্গ যে আজকে কংগ্রেস কর্মীদের ওপর একটা আঘাত পাটনাতে নেমে এসছে এবং তার পরিপ্রেক্ষিত অবস্থায় কলকাতা আমাদের পার্টি অফিস, সেন্ট্রাল পার্টি অফিস, বিধান ভবন অ্যাটাকড হয়েছে। প্রকৃত অবস্থাটা এটা, সব্যসাচী যে তার ভাঙা, তার পরবর্তী সময় এটা শেষ হবে কিন্তু পাটনাতে সোমবার। ঠিক তার আগে ভয়ার্থতার যে নিদর্শন আজকে বিজেপি রাখলো ওখানে পাটনাতে এবং কংগ্রেস কর্মীদের উপর আঘাত হানা। তুমি একটা কথা আমাকে পরিষ্কারভাবে বলে দাও, আজকে আমার এই ভাষ্য বা আমাদের মতো যারা কংগ্রেসের পক্ষে আজকে যে ভাষ্য দিচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে, কোনো একটি মানুষ কোথায় তিনি কি করেন, আদপে কংগ্রেসের ঝান্ডা ছিল কি ছিল না, নাকি ক্রাফটেড তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, ইনভেস্টিগেট হোক। তাকে অ্যারেস্ট করা হয়েছে, সিমরি পুলিশ অ্যারেস্ট করেছে দারভাঙ্গাতে। প্রশ্নটা সেখানে কোনো কংগ্রেস নেতাকে সমর্থন করে না এবং তার থেকে অনেক বড় বড় ঐতিহাসিক ভাষ্য আছে বিজেপি, ইভেন নরেন্দ্র মোদী সহ। আমি তোমাকে যে প্রসঙ্গটা এখানে দেখো চন্দনদা, তুমি তো যে বিষয় নিয়ে শুরু, তো তোমরা ভোট চুরির অভিযোগ তুলে বিহারে ইস্যু করছো। এক্স্যাক্টলি এরকমও আমরা ছবি সামনে রেখেছি যেখানে নরেন্দ্র মোদী ঢুকছেন সংসদে, ভোট চোর নরেন্দ্র মোদী এই শব্দ ন্যারেটিভ তুমি যদি বলো সেটাও পলিটিক্যাল রাইট। ভোটাধিকারটাও আমার রাজনৈতিক অধিকার, আমার দেশের সুরক্ষার অধিকার, আমার ব্যক্তিগত সিটিজেনশিপের অধিকার, আমার বেঁচে থাকার অধিকার। এখন প্রশ্নটা অন্য জায়গাতে। তোমাকে প্রথমত যেটা ভাবতে হবে সেটা হলো যে এই ন্যারেটিভ, যে ন্যারেটিভ মানুষ বিশ্বাস করছে এবং স্বাভাবিক, দিনের পর দিন লোক সংখ্যা বাড়ছে, মানুষের মধ্যে সেন্সেশন তৈরি হচ্ছে, ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে তাকে ডাইভার্ট করে দেবার যে চক্রান্ত সেটা আজকে প্রমাণিত হয়েছে। এবং প্রমাণিত আরেকটা আমি আবারও বলি, এটা কালিমালিপ্ত করবার জন্য না, আলটিমেটলি কালিমালিপ্ত হলে এটা ভয়ার্থতা, এটা দুর্বৃত্তকরণ রাজনীতি। জয়দা, দেখো গায়েব হয়ে গেছে, সেই ভোটারগুলোকে ভোটার লিস্টে রাখার জন্য এই এসআইয়ের বিরোধিতা কেন? উত্তর নেই। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি তোমাকে বলি, লজিক খতরে মে হ্যায়। ও যে কটা কথা আজকে জয় বলেছে, আমি প্রথমত একটা কথা বলি, আমি সেই দল গর্বিতভাবে বলতে পারি যে দলের নেতা লেখেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ডিসকভারি অফ ইন্ডিয়া, ভাষা শিক্ষার কংগ্রেস। এবং আমি ওই একটি শব্দ ব্যবহার করেছিলেন, আমি উচ্চারণ করছি না, তাকে সাসপেন্ড খতরে মে হ্যায়। ও যে কটা কথা আজকে জয় বলেছে, আমি প্রথমত একটা কথা বলি, আমি সেই দল গর্বিতভাবে বলতে পারি যে দলের নেতা লেখেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ডিসকভারি অফ ইন্ডিয়া, ভাষা শিক্ষার কংগ্রেস। এবং আমি স্বীকার করে নিচ্ছি থাকবে না, ভোটার লিস্টে থাকবে না। কি সমস্যা? যে ব্যক্তির ডুপ্লিকেট অলরেডি এন্ট্রি হয়ে আছে সেটাকে বাদ দিতে হবে। কংগ্রেসের কি সমস্যা? যে ব্যক্তি কাঁটাতারের বেড়া থেকে গায়েব হয়ে গেছে, সেই ভোটারগুলোকে ভোটার লিস্টে রাখার জন্য এই এসআইয়ের বিরোধিতা কেন? উত্তর নেই। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি তোমাকে বলি, লজিক খতরে মে হ্যায়। ও যে কটা কথা আজকে জয় বলেছে, আমি প্রথমত একটা কথা বলি, আমি সেই দল গর্বিতভাবে বলতে পারি যে দলের নেতা লেখেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ডিসকভারি অফ ইন্ডিয়া, ভাষা শিক্ষার কংগ্রেস। এবং আমি স্বীকার করে নিচ্ছি, মণিশঙ্কর আয়ার যখন ওই একটি শব্দ ব্যবহার করেছিলেন, আমি উচ্চারণ করছি না, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং তাকে ইনফ্যাক্ট লিডার তিনিও ঠিক একইভাবে রেসপেক্টেড ইন দি পার্লামেন্ট বা পার্লামেন্টের বাইরে। এটা একটা গণতান্ত্রিক সামঞ্জস্য। সেখানে দাঁড়িয়ে একজন যদি কোনো মন্তব্য করে চূড়ান্ত নিন্দনীয়, কিন্তু দুর্বৃত্ত আয়ন বা দুর্বৃত্তদের লেলিয়ে দেওয়া সেটা আরেকটা নিন্দনীয়, সেটাও বিজেপির স্টেটমেন্টে থাকা উচিত। আরেকটি কথা তোমাকে যেখানে বলতে চাইবো,
সেটা হচ্ছে যে এসআইআর প্রসঙ্গ নিয়ে আমরা যে প্রসঙ্গ তুলছি আমরা বহু আলোচনা করেছি। আমরা যে আন্দোলনের মাত্রা ঠিক করেছি তাতে ফলস ভোটিং বা ফলস ভোটার্সের লিস্ট আছে, তারও উক্তি দিল্লির বুকে দাঁড়িয়ে গলি মারো ড্যাশ। আমরা জানি ভাষা শিক্ষা কারা কোথায় কিভাবে অপব্যবহার করেছে, আমি আর নতুনভাবে ব্যবহার করলাম না, এগুলো সব পপুলার স্লোগান হয়ে গেছে। সুতরাং বিজেপি আর যাই হোক ভাষা শিক্ষার ক্ষেত্রে আর যাই হোক শিক্ষকতা করতে পারে না। কিন্তু আমি তোমাকে যে প্রসঙ্গটা বিশেষভাবে বলবো, আজকে যেখানে ডাইভার্ট করবার বা ষড়যন্ত্র করবার যে প্রেক্ষিত অবস্থা, 17 তারিখে মনে করেছিল বোধহয় সম্ভবত একটা উদ্দেশ্য আছে। আর আমি এখানে বলে শেষ করি সব্যসাচী, একটা জিনিস আমরা কেন বুঝবো না, রাহুল গান্ধীকে বলা হচ্ছে এফিডেভিট করবার জন্য। রাহুল গান্ধী কিন্তু ওপেন স্ক্রিনে, অর্থাৎ আমি যেমন তোমার সামনে দাঁড়িয়ে বলছি এবং যত মানুষ শুনছেন আমাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই না আমার, ঠিক সেরকমভাবে উনি বিরোধী দলনেতার শপথ নিয়ে এই কথা বলেছেন। আমরা চিঠি দিয়েছি মহারাষ্ট্র নির্বাচনের পরে, উত্তর পাইনি, হরিয়ানার পরে উত্তর পাইনি, তারপরে যখন জন আন্দোলনে এই ঘটনা বৈঠকে বেশ ভালো হইচই হয়েছে। সরাসরি এটার কোনো এক্সপ্লানেশন তোমার মতো বুদ্ধিমান ছেলেকে করতে হবে না, কারণ আমরা খুব ভালো করে জানি যে আমরা যখন সলিউশন খুঁজি কোনো সমস্যার আগে, তখন দেখা যায় ওই ঘোড়ার আগে কাঠটাকে লাগিয়ে দেওয়া, ঠিক ব্যাপারটা তাই। তোমাকে বলি, এসআইআর এর কিন্তু অনেকেই বলছেন এসআইআর এর বিরোধিতা, না এই এসআইআর এর বিরোধিতা, তার কারণের যে স্টেটমেন্টটা দেওয়া 23 বছর আগে লাস্ট এসআইআর হয়েছে এবং সেটা বিজেপি সরকারের সময়। তোমাকে বুঝতে হবে 13টা এসআইআর তার আগে হয়েছে। এসআইআর ইজ আ পার্ট অফ দি কনস্টিটিউশন। যখনই তোমাকে ডেমনস্ট্রেশনের মাধ্যমে রাহুল গান্ধী কিন্তু দেখিয়েছেন এই 5টা চক্রান্তের মধ্যে আমরা দেখছি এক্সক্লুশন একটা বড় প্রসঙ্গ। সুপ্রিম কোর্টকেও বলতে হয়েছে এক্সক্লুশন কি কারণে আমরা দেব না, কি কারণে দিতে হবে, 19 তারিখে বার করতে হয়েছে। 65 লক্ষ জায়গায় 1 লক্ষের বেশি আনা যায়নি। 2 নম্বর প্রশ্ন, আমরা ব্যাঙ্গালোর কনস্টিটিউয়েন্সিকে, একটা কনস্টিটিউয়েন্সিকে দেখিয়েছি, ইভেন ওয়ান বিধানসভা সেগমেন্টকে দেখিয়েছি কিভাবে ম্যানিপুলেট করা হয়। 80 জন একটি ঘরে থাকেন, ছোট্ট একটি ঘর। বা সব্যসাচী, এই উত্তরটা আমার সবার আগে দরকার। তুমি যখন পপুলেশন কাউন্ট করছো, অর্থাৎ কিন্তু চন্দনা, এটা নিয়ে আমি বহুবার আলোচনা হয়েছে বলেই বলছি। না আমি এই যে এটাই বলছি, ওই প্রসঙ্গে এই যে 80 জনের কথা তুমি বলছো, এই যে এতজন, এখন তো বিজেপি বলতে পারে এইটার জন্যই এসআইআর। না, আমি তোমাকে যেটা বলতে চাইছি ঠিক এই কারণে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে আমরা খুব ভালো করে জানি যে আজকে যে 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 প্রতি 10 বছর অন্তর সেন্সাস, এখন বলা হচ্ছে 2026-এ 28-এর মধ্যে সম্ভবত এই সেন্সাসটা হবে। আচ্ছা, এই উত্তরগুলো কে দেবে? সেন্সাস আজ পর্যন্ত স্বাধীনতার আগে থেকে, তুমি খুব ভালো করে জানো, 31 সাল থেকে প্রতি 10 বছর অন্তর 2011 পর্যন্ত কংগ্রেস সরকারের হয়ে এসছে, অথচ আজকে 2021-এ হলো না এবং সেটা এক্সটেন্ডেড হচ্ছে। আর আমরা বারবার বলে যাচ্ছি একটা অ্যাজাম্পশনের মধ্যে আমরা 140 কোটি, আমি তো বলতে পারি 150 কোটিও হতে পারে। মানে আমি বলছি তুমি চেঞ্জের কথা বলছো, তোমরা অনুপ্রবেশের কথা বলছো, তারপরে তোমরা পপুলেশন গণনা করছো না, তারপরে না জয়দা চন্দ্র যেটা বলতে চাইলো, তোমরা বিস্তর অভিযোগ সামনে আনছো, কিন্তু সেই অভিযোগের ফয়সালা হতো একটা জনগণ। আমার কাছে এই চ্যালেঞ্জটা আমি নিতে পারছি না, কারণ আমি জানি না সব্যসাচী, আমি জানি না যে এক্স্যাক্টলি আমার জনসংখ্যা বা তার বিন্যাসটা কোথায়। আমি তো বিজেপির হাতে তামাক খাবো না। আমার কাছে, আমি যদি আজকে চ্যালেঞ্জ করি, ধরে রাখো আমি বুঝছি ট্রেসপাস হচ্ছে, তারপরে তো আমার দেশের সিটিজেন, তারপরে তো আমার দেশের ভোটার। নির্বাচন পশ্চিমবঙ্গে, সেখানে আপনাদেরও বিধানসভায় নির্বাচনে আপনি ক্যান্ডিডেট দেবেন, আপনিও ভোট চাইতে যাবেন। আপনি কি চাইছেন শেখ সাবের মতো একজন ব্যক্তি যার দুটো ভোটার কার্ড, যে দুটো বিধানসভাতে ভোট দিয়ে দিয়েছে, আপনি কি চান? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আপনি কি চান এরকম একজন ব্যক্তি যার ভোটার কার্ড পেয়েছে? আমি চাইছি একটু শুনে নিন, জনগণনাটাও করো, আপনি কি চান এমন কোন ব্যক্তি যে পশ্চিমবঙ্গে আছে? 4 বললে ঠিক, 5 বললেও বলবো ঠিক, কারণ ম্যাথামেটিক্স আছো। তুমি শেক্সপিয়ারে মেলাবার চেষ্টা করছো। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। ধন্যবাদ জয়দা, অনেক ধন্যবাদ।